অনেকটা সময় জুড়ে লাইফস্টাইল এবং ক্যারিয়ার বিষয়ক প্রোগ্রাম আমার বিক্রমপুরে। বন্ধুরা, ছুটির দিনের এই সুন্দর বিকেলবেলায় সবাইকে স্বাগত জানাচ্ছি। যেই কারণে স্বাগত সেটা হচ্ছে গিয়ে আজকে সকাল থেকে দিনটা অনেক সুন্দর ছিল, অনেকটা হলিডে মুডে আছে, অনেকটা ফাঁকা ফাঁকা এবং বৃষ্টি সব মিলিয়ে একটি মানে অন্যরকম মোমেন্ট যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে ঈদ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোরবানি ঈদের পরপর যে এরকম একটা দিন, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। কারণ এই সময় কিন্তু গরুর মাংস খেলে কোনো সাইড এফেক্ট হবে না। না, তুমি আসলে গরুর মাংস নিয়ে আছো, তোমার উদ্দেশ্যে বলছি। আমি কিন্তু আজকে অনেকগুলো গরুর মাংস খেয়েছি। যাক বন্ধুরা, এটা কিন্তু গরুর মাংসের কোনো প্রোগ্রাম না। বন্ধুরা, আপনারা সবাই জানেন এটি হচ্ছে রেডিও বিক্রমপুরের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন আমার বিক্রমপুর। আর আমার বিক্রমপুরে আমরা কথা বলি ক্যারিয়ার এবং লাইফস্টাইল নিয়ে। বরাবরের মতো এই ক্যারিয়ার পর্ব আমরা আজকে একটু পরে শুরু করবো এবং অলরেডি শুরু হয়ে গেছে। আসলে বন্ধুরা, ক্যারিয়ার পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের বিক্রমপুরের একজন কৃতি সন্তানকে। তার বিষয়ে আমরা একটু পরেই বিস্তারিত কথা বলবো। অবশ্যই তারপর কিছুক্ষণ পরে কিন্তু আমরা তাকে আপনাদের সামনে নিয়ে আসবো, হাজির করাবো। তার আগে বলতে চাই যে আজকের দিনটি, আজকে কিন্তু শুক্রবার, এটা সবাই জানি, কারণ আজকে সপ্তাহের একটি মাত্র বন্ধের দিন, উইকেন্ড যেটাকে বলি আমরা। তো বন্ধুরা, এবং আজকে কিন্তু 25 অক্টোবর, সেটাও হয়তো বা সবাই জানি, কিন্তু বাংলা এবং আরবি কত তারিখ সেটাকে আমরা জানি। আমি বলি বাংলা হচ্ছে 10ই কার্তিক, 1420 বঙ্গাব্দ এবং 19 জিলহজ 1434 হিজরি। তো বন্ধুরা, যারা যেভাবে আছেন ছুটির দিনটা অবশ্যই অনেক ভালো কাটালেন এবং ছুটির শেষ পর্যায়ে নিশ্চয়ই অনেক বেশি কষ্ট হচ্ছে। আর যাদের কালকেও ছুটি, অর্থাৎ আগামীকালে যাদের ছুটি, তাদের তো খুব মজাই আছেন, এখনো কোথাও ঘুরতে গিয়েছেন নিশ্চয়ই। আজকে অনেক জায়গায় দেখলাম অনেক অনুষ্ঠান চলছে, অনেকেই অনেক জায়গায় বেড়াতে গিয়েছিলেন। সেটাই বললাম যে সবাই খুব হলিডে মুডে আছে। বন্ধুরা, আমরাও খুব হলিডে মুডে আছি, কিন্তু আমার মনটা কিন্তু গতকাল থেকে খুবই খারাপ। আসলে আমরা কিন্তু শিবলি ভাইয়া অনুষ্ঠান শুরু করেছি পরপর দুইটি আমাদের। আমি যখন কালকে সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠে যখন আমি নেটে বসি, তখনই যখন এই নিউজটা দেখলাম, তখনই মনটা খুব খারাপ হলো। তার খারাপ হওয়ার অন্যতম কারণ যে বাংলা গান বলতে আমরা যাকে বুঝি, বা বাংলা গান, এই গানটা যে আমাদের ড্রয়িং রুমে বাজতে পারে, আমাদের বেডরুমে বাজতে পারে, এই যে সেই কালজয়ী যে গানগুলো, যে গানগুলোকে আজকে এই পজিশনে আমরা এখনো কিন্তু বাংলা গান শুনি, মান্নাদের গান শুনি, আমরা ভূপেন হাজারিকার গান শুনি। কিন্তু আমরা মান্নাদের কে স্মরণ করেই শুরু করব, কারণ এই সুযোগটা হয়নি। আসলে আমার মনটা এতটা খারাপ হয়েছে, আমি কিন্তু আপনার কাছ থেকে নিউজটা পেয়েছি, যেহেতু সকালে উঠে আমার টিভি দেখার সময়টা হয়নি। তো বন্ধুরা, যারা আছেন তার শ্রদ্ধার্থে কিন্তু আমরা দুটি গান শুনেছি পৌষের কাছাকাছি, রোজ সারাদিন। চমৎকার এই গানটি, ফিরে আর আসবে না, সত্যি সে আর ফিরে আসবে না, কিন্তু যা দিয়ে গেছেন তার কদর আমরা সারা জীবন করব, সেই প্রত্যাশা রেখে আমরা চলে যাবো এখন গানে। শ্রীকান্ত আজাদের চমৎকার গান শুনবো, বৃষ্টি তোমাকে দিলাম। বৃষ্টি কিন্তু আজ সবকিছু দিয়ে দিলাম মান্নাদের স্মরণে। বন্ধুরা, আপনারা কিন্তু থাকবেন, শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। আবারও শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM এর শুক্রবারের সাপ্তাহিক আয়োজন আমার বিক্রমপুর। পরকের সাথে আমি শিবলি কিন্তু বন্ধু হাজির হয়ে গেছি অনেকক্ষণ আগে। ঘড়ির কাঁটা বলছে এখন 4:21। তো বন্ধুরা, শুনছেন রেডিও বিক্রমপুরের নিয়মিত আয়োজন আমার বিক্রমপুর। একদম ঠিক বন্ধুরা, ক্যারিয়ার বিষয়ক পর্বে কিন্তু এক্ষুনি আপনাদের সকলকে ওয়েলকাম করে নিচ্ছে। এবং আমরা শুনে এলাম কিন্তু ইমরান এবং পূজার কণ্ঠে চমৎকার একটি গান, তুমি দূরে দূরে আর থেকো না। কেউ দূরে নেই, আমরা সবাই কাছাকাছি চলে এসেছি। এবং যাই বন্ধুরা আমাদের খুব কাছাকাছি আছেন, আমাদের যে আজকে গেস্ট রয়েছেন, তাকে যদি ওয়েলকাম করতে চান অথবা কোনো কথা বলতে চান কোনো বন্ধুকে এই বৃষ্টির মুখোশ বিকেলে, এবং আমাদেরকে যদি কিছু জানাতে চান, তাহলে কিন্তু চাইলে সিম্পলি টেক্সট করতে পারেন। আর টেক্সট করার জন্য আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যাবেন, যে টাইপ করবেন RBP, স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, একটা স্পেস দিয়ে মনের কথাগুলি লিখে পাঠিয়ে দিবেন 7179 নাম্বারে। চলে যাবো আমরা গেস্টের কাছে। কে আছেন আজকে? কে আছে তার আগে আমি একটু জানার চেষ্টা করি কে আছে। বন্ধুরা, পলক কিন্তু আমাদেরকে বলে দিল যে আজকে আমাদের আমন্ত্রিত অতিথি কিন্তু অলরেডি আমাদের সাথে যোগ দিয়েছে। আমিও পলকের সুরে তাল মিলিয়ে বলতে চাই, কে আছেন আমাদের সাথে? আমি হচ্ছে নিজামুদ্দিন আহমেদ মিন্টু। ইয়েস, রাইট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই তো আর কি। কালার্স অফ বাংলাদেশ, বর্তমানে কালার্স অফ বাংলাদেশ নামে একটা সফটওয়্যার ফার্মে আমি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আমি মিন্টু। আমি আপনাকে প্রথমেই আপনার কাছ থেকে আমার খুব জানতে ইচ্ছে করছে, প্রথমে ওয়েলকাম করে নিচ্ছি আমাদের মিন্টু ভাইকে। ওয়েলকাম না করে আপনি এত জানার জন্য উৎকৃষ্ট। কেন আমি সেটা বলি, তুমি জানো ব্যস্ততা
আমাদেরকে সময় দেয় না। দেয় না, অবশ্যই ব্যস্ততা আমাদের ঘড়ির কাঁটা কিন্তু দেখতে দেখতে আসলে 4:22 হয়ে গেছে। বন্ধুরা, আমরা সবাই জানি যে আমাদের আসলে সময় বেঁধে চলতে হয়। আমরা এমন একজন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি, উনি এমন একটি সেক্টর নিয়ে কাজ করছে যেটা কিনা জানার জন্য অনেক কিছুই এই ইউজ কালেকশন তার কাছে আছে আমাদের জানার, এবং আমরা কিন্তু একে একে সব জানবো। প্রথমে আমরা জানার চেষ্টা করব বন্ধুরা আহমেদ মিন্টু ভাইকে ওয়েলকাম করে নিচ্ছি আমাদের সকল বন্ধুদের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে, এবং যারা শুনছেন এখন তাদের সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, ধন্যবাদের চারাচারি কিন্তু হয়ে গেছে। এখন যে কাজটা আমরা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আমরা জানার চেষ্টা করব আমাদের আহমেদ মিন্টু তার জন্ম কবে, কখন, কোথায়। অ্যাকচুয়ালি আমার জন্ম এই মুন্সিগঞ্জেরই ছেলে আমি। আমার ডেট অফ বার্থ হচ্ছে 25শে নভেম্বর, অর্থাৎ সামনের মাসে। আমি সেটাই ভাবছি যে আজকে 25 তারিখ আমরা কিন্তু টুকটাক অ্যাডভান্স কি বলে দিব এরকম কিছু। আমরা অপেক্ষা করছি। আমরা জানলাম বন্ধুরা যে আমাদের আহমেদ মিন্টুর জন্ম কিন্তু মুন্সিগঞ্জে, এবং মজার বিষয় হচ্ছে যে তার জন্ম ঠিক আজ থেকে 1 মাস পরে। তো মিন্টু ভাইয়া, আমি যেটা বলতে চাচ্ছি, আপনি জন্ম মুন্সিগঞ্জ, কোথায় আসলে? মুন্সিগঞ্জ সদর? হ্যাঁ, মুন্সিগঞ্জ সদরই আমার জন্ম। দেন আমার বাসা হচ্ছে বর্তমানে মানিকপুরে, এখানে আমার বেড়ে ওঠা। মানিকপুর জাস্ট সদর যে হসপিটাল আছে ওইটার জাস্ট পাশেই আমাদের বাসা। হ্যাঁ, চেনা লাগছে, এজন্য হসপিটাল চিনি তো। আমি কিন্তু গন্ধ পাচ্ছি, পরিচিত গন্ধ। হসপিটাল চিনি তো। তুমি কি রোগী নাকি? হসপিটালে প্রায় থাকো এরকম কিছু? হ্যাঁ, সেরকম হতেও পারে, আবার এর বিপরীত হতে পারে। সবারই চিন্তা। হ্যাঁ। আচ্ছা মিন্টু, সেটা হচ্ছে যেহেতু মানিকপুরে জন্ম এবং বেড়ে ওঠা, পড়াশোনা নিশ্চয়ই মুন্সিগঞ্জে? পড়াশোনা বলতে আমি প্রাইমারি স্কুলটা আমার হচ্ছে ইদ্রাকপুর 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেন হচ্ছে কেকে গভর্নমেন্ট ইনস্টিটিউশন, এখান থেকে সেকেন্ডারি লেভেল, দেন হচ্ছে হরগঙ্গা থেকে আমার ইন্টার, দেন আমি জয়েন করি হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি। ওইখান থেকে আমার কম্পিউটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস এর উপর গ্রাজুয়েশন কমপ্লিট করি। দেন ওই ড্যাফোডিলে আমি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস এর উপর পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট, অর্থাৎ এমআইএস এর উপর। রাইট, ফাইন। বন্ধুরা, বুঝতেই পারছেন আমাদের আজকের আমন্ত্রিত অতিথি দুর্দান্ত, যার একাডেমিক ক্যারিয়ার আমরা কিন্তু জেনেছি সে ইদ্রাকপুর স্কুল থেকে পড়াশোনা করেছে। তার স্কুলের যে হাতিখড়ি যেটা আমরা বলি, এরপরে সে কিন্তু চলে গেছে কেকেতে, এরপরে হরগঙ্গার পর ড্যাফোডিল থেকে অনার্স এবং মাস্টার্স। তার সব মিলিয়ে বন্ধুদেরকে আমি আরো একটি কথা বলতে চাই যে বন্ধুরা, এই যে আমাদের ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও বিক্রমপুর, যারা 99.2 টিউন করেছেন, তারা কিন্তু শুনছেন শিবদেব এবং পলককে ক্যারিয়ার বিষয়ক পর্বে আমার বিক্রমপুর নিয়ে। এবং আমাদের সাথে যে মিন্টু ভাই আছে, এখন তাকে ওয়েলকাম করে নিলাম, কিন্তু যাওয়ার সময় কিন্তু তাকে একটা গ্র্যান্ড ওয়েলকাম করতে হবে, কারণ এর কারণটা কিন্তু আমরা জেনে নিব মাঝখানে। এর অনেক বড়সড় একটি কারণ আছে। বন্ধুরা, সেই বড়সড় কারণ কিন্তু উদ্ঘাটনের জন্য আমি কিন্তু উঠে পড়ে লেগে আছে। যে বিষয়টা আমি জানার চেষ্টা করব, স্কুল ইদ্রাকপুর স্কুল, তো আমরা জানলাম কে কি স্কুল, তাই স্কুল জীবন নিশ্চয়ই অনেক মজার অভিজ্ঞতা আছে। খেলাধুলা, বন্ধু বান্ধবী, একটু শুনতে ইচ্ছা করছে আমার খুব বেশি। অ্যাকচুয়ালি স্কুল লাইফ সবার জীবনের জন্য একটা খুব গোল্ডেন টাইম, রাইট? এখনো খুব মিস করি অ্যাকচুয়ালি। কিন্তু আমার যে শৈশবটা, সেটা একটু বলা যায় যে আমি হয়তো আমার দৃষ্টিভঙ্গি থেকে বলবো একটু অন্যরকম। সেটা ছিল যে আমি যখন খুব ছোটবেলা থেকে আমার ইন্টারেস্টটা ছিল হচ্ছে মানে সায়েন্সের দিকে। অ্যাকচুয়ালি সায়েন্স বলতে আমার ছোটবেলায় হবি ছিল যে ইলেকট্রনিক্স। হয়তো তখন প্রাইমারিতে যখন ছিলাম তখন হয়তো বুঝতাম না, কিন্তু তখন আমার কাজ ছিল যে বাসার যে বিভিন্ন ইলেকট্রনিক্স লাগানো এগুলো নিয়ে কাজটা আর কি, ভালো ভালো জিনিস নষ্ট করা। এর জন্য অনেক সময় ফ্যামিলির কাছ থেকে বকাবকি। তো ভাইয়া একটা স্মৃতি শেয়ার করেন যে এরকম কোনো কিছু আছে যে আপনি ভালো জিনিস নষ্ট করে তারপরে সেটাকে আবার রিপেয়ার ঠিক আগের মতন করতে পেরেছিলেন? এটা কি আমি অ্যাকচুয়ালি কি যখন ছোটবেলা থেকে এগুলো নিয়ে কাজ করতাম, আমার টার্গেটটা ছিল যে এগুলো আসলে কিভাবে কাজ করে সেইটা ইয়ে করার উপরে। দেন আমি যখনই খুলতে যেতাম এগুলো, আমি আবার চেষ্টা করতাম যে আমি কিভাবে যাচ্ছি ওই স্টেজটা পর্যন্ত আর কি। তো ম্যাক্সিমাম সময় আমি ট্রাই করতাম যাতে আমি গো ব্যাক করতে পারি, কারণ জিনিসগুলো যেগুলো আবার নষ্ট করতাম ওগুলো অ্যাটলিস্ট তাকে ফিজিক্যাল কন্ডিশনটা আমাকে ঠিক রাখতে হতো, যাতে বাইরে থেকে না বোঝা যায় যে এটা আমি উত্তম মাধ্যম চলে যেতে পারে শরীরের উপর দিয়ে। তো ওইভাবে আমি কাজগুলো করতাম আর কি। বাসার লোকজন কিভাবে অ্যাপ্রিশিয়েট করতো, নাকি তারা ভালোভাবে দেখতো না? অ্যাকচুয়ালি কি এই বিষয়গুলো যেটা হয় আর কি, বাসা থেকে কারোরই পজিটিভ রেসপন্স থাকে না।
এটা বলা যায় আর কি। ভালো জিনিসকে নষ্ট করছে। বাট ইন্টেনশনালি তাদের একটা ইন্সপিরেশন থাকে, যেটা হচ্ছে যে এইসব জিনিস নিয়ে যখন কাজ করা হয় তখন হয়তো দেখা যাচ্ছে লেখাপড়া একটা ভালো গ্যাপ মানে হ্যাম্পায়ার্ড হতে পারে আর কি। না, আমাদের অভিভাবক যেটা মনে করে যে পড়াশোনার ক্ষতি হচ্ছে, রাইট, পড়াশোনা আসলে যে তার যে সন্তানটা যে ওই জায়গাটা তার কি প্যাশন আছে, এই বিষয়গুলো কিন্তু আমরা আসলে ভাবি না। তার যে ভালো লাগে কাজ করে সেটা আমরা কখনোই কিন্তু মাথায় নেই না। এবং এর জন্য যে গার্জিয়ানরা দায়ী তা আগে এরকম স্কোপই ছিল না, আগে কেউ ভাবতো না যে কিন্তু ছিল, সবসময় ছিল কম বেশি। আগে এটা কেউ জানতোই না যে আলাদা কোনো প্যাশন থাকতে হয়, সবাই জানতো একটা এইম নির্ধারণ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার। রাইট, এই দুইটা প্রফেশনে আগে অ্যাকচুয়ালি আমাদের ছিল, কিন্তু এখন কিন্তু সেই প্রফেশনের একেবারে ট্রেডিশনাল যে চিন্তা ভাবনাগুলো ছিল যে হয়তো ডাক্তার হবে না তবে ইঞ্জিনিয়ার হবে, আর যদি একান্তই না হয় অন্তত কেরানি হবে, সরকারি চাকরি করবে। গার্জিয়ানদের তাদের ইন্টেনশনটা ছিল কি যে আমার ছেলে বা মেয়ে খুব ভালো স্টুডেন্ট, তো তাকে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতেই হবে। কিন্তু এর বাইরেও যে সে একজন ভালো শিল্পী হতে পারে, ভালো আর্টিস্ট হতে পারে, ভালো একজন সায়েন্টিস্ট হতে পারে, এটা অ্যাকচুয়ালি তখন ছিল না। তো এটা তাদের দূষণ, অ্যাকচুয়ালি তখনকার প্রেক্ষাপটটাই ছিল ওই রকম। তো সেই ক্ষেত্রে বলা যায় যে আমি ফ্যামিলি সাপোর্ট বলা যায় যে পেয়েছি। ফ্যামিলি সাপোর্ট, যার সাপোর্টের কারণে আজকে এত দূর আসা। কে সাপোর্ট বেশি দিত, বাবা নাকি মা? আমি বলবো দুজনেই। দুজনেই আমাকে সাপোর্ট করতেন, আর স্পেশালি বলতে বলা যায় যে আমার বড় ভাইরা ছিল যে তারা আমাকে বেশ সাপোর্ট দিতেন আর কি। অ্যাকচুয়ালি আমার যে ইমিডিয়েট বড় ভাই নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, যে বর্তমানে ইউএসএ তে আছে, এবং তার বড় ভাই লিখন, উনি সিঙ্গাপুরে আছে, তাদের একটা ভালো সাপোর্ট পেতাম। যেমন লিখন ভাই যে আছে সে বিভিন্ন বাইরে থেকে লিখন ভাই শুধু পিন্টু ভাইয়ের বড় ভাই, আপনার না? আমার মানে পিন্টু ভাই হচ্ছে আমার বড় ভাই, দ্যাটস ওয়াই হচ্ছে লিখনও। আমরা কিন্তু জেনে গেছি আমাদের মিন্টু কিন্তু ফ্যামিলির 3 নম্বর ছেলে। আচ্ছা, ভাই বোন কয়জন? আমরা একটু কথা শুনি। 3 ভাই 2 বোন আর কি। মানে লাস্ট আমি সবার ছোট, মানে ভাই বোনদের মধ্যে সবার ছোট আর কি। দ্যাটস ওয়াই একটা সবার একটা সফট কর্নার ছিল আমার উপরে আর কি, এবং সেই সফট কর্নারটাই আমি ইউজ করতে পুরোপুরি সুযোগ নেওয়া হয়েছে। যখন আন্টি মারতে আসতো তখন মানে তারা বাঁচাতো, প্রোটেক্ট করতো। তো এই তাদের সাপোর্টটা আমার বেশ কাজে লেগেছে বলা যায়। তো মিন্টু ভাই, আমি একটু জিজ্ঞেস করবো, আপনার এই যে স্কুলে যখন পড়তেন তখন পড়াশোনা করতে কেমন লাগতো? পড়াশোনা করতে এটার অ্যান্সারটা আমি বলবো, সবাই এক কথায় বলবো যে কারোরই ভালো লাগতো না আর কি। আমরাও মানে টিফিন পালানো বা স্কুলের এটা সবই হয়েছে। আচ্ছা, আমি মজার বিষয় টিফিন পালানো, এটা কিন্তু আমার খুব প্রিয় একটা বিষয়। আমি কিন্তু ব্যক্তিগতভাবে টিফিন পালাতাম না। আমি জাস্ট যখন ক্লাস 9-এ উঠি তখন কিন্তু টিফিন পালানোটা অ্যাবসলিউটলি আমি খুব ভালো, আমি আসলে ফেসে গিয়েছিলাম। সুন্দর বলেছো, আমি না ফেসে গিয়েছিলাম। কেন? তখন স্কুলে একটা ঘটনা ঘটছে, সাথে সাথে বাসায় ইনফর্ম হয়ে যেত, যে কারণে বন্ধুরা গেস্ট কিন্তু আমি না, গেস্ট কিন্তু আমাদের আহমেদ মিন্টু। তা আহমেদ মিন্টু টিফিন কিভাবে পালানো হতো? টিফিন পালানো এটা স্কুলেও আমাদের একটা বেশ 5 জনের একটা গ্রুপ ছিল অ্যাকচুয়ালি, ব্যাড রেকর্ড ছিল না? তো সেই গ্রুপটা আমরা সাধারণত অনেক সময় টিফিন পালাতাম, বিশেষ করে যেদিন বেতন তোলার সময়টা থাকতো বা ওইসব ইয়েতে। তো টিফিন পালানোর বিষয়ে আমার একটা মজার অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে আমার বড় ভাই যে নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, ওনাকে আমি বেশ ওই সময় বেশ ভয় করতাম। আমি একমাত্র বলা যায় যে ওনার খবরদারি করতো। রাইট। তো আমি অনেকদিন থেকেই চেষ্টা করছিলাম যে টিফিন পালাবো বা বাসায় গিয়ে আসবো না, অনেকদিন থেকে হচ্ছিল না, ওইভাবে টাইমিং হচ্ছিল না। তো একদিন আমি টিফিন পলাই এবং বাসায় এসে দেখি যে বড় ভাই নাই। তো আমি আর ওই দিন টিফিনে ব্যাক করিনি, কিন্তু পরের দিন স্কুলে গিয়ে শুনি যে ওই দিন যারা টিফিন পলাইছে তাদের স্পেশাল ভাবে পানিশমেন্ট দেওয়া। তো এটার আলটিমেট পরিণতি হচ্ছে যে পরের দিন গিয়ে একটা ভালো একটা মানে ধোলাই খাও। কিন্তু ওই দিন যদি বড় ভাই থাকতেন তাহলে আর কোনো সুযোগই ছিল না। বড় ভাই ঠিকই হয়তো ব্যাক টু দ্য প্যাভিলিয়ন স্কুলে ফেরত পাঠাতো। তাই টিফিন যে মানে পলানো কি করা হতো ওই সময়টা থেকে? আমাদের অনেকে একটা অভ্যাস থাকে যে হলে গিয়ে সিনেমা এরকম কোনো আমাদের আমরা যেটা বলছিলাম যে আমাদের যে 5 জনের যে ইয়েটা ছিল গ্রুপ, ওই গ্রুপটার মধ্যে অ্যাকচুয়ালি আমরা নাটকের যে নাটক পাগল একজন ছিল, গান পাগল কেউ ছিল, যেমন রাজীব, নাটক পাগল ছিল পারভেজ, তারপরে আরেকজন ছিল মামুন, রাতুল।